নমস্কার সকলকে, মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। এর আগের ভিডিওয়ে তোমাদের বলেছিলাম লিলুয়াতে আমার মাসির বাড়ি, তো ওখানে গিয়েছিলাম। আর ওখান থেকে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। তার জন্যে লিলুয়া থেকে হাওড়া যাওয়ার ট্রেন ধরেছিলাম। আর হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার ট্রেন ছিল 8:55 কুলিক এক্সপ্রেস। মা, বাবা, ভাই, মাসি, মেশো সকলকে নিয়ে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এক জায়গায় দেখলাম বিঘের পর বিঘে শুধু আম গাছ। শান্তিনিকেতন অর্থাৎ শান্তির আবাস। প্রথমে কিন্তু বোলপুরের এই জায়গাটি শান্তিনিকেতন নাম হয়নি। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটি কেনেন এবং এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এই গ্রামে এক অদ্ভুত শান্তি ফিরে আসে এবং সেই থেকে এই জায়গাটির নাম হয় শান্তিনিকেতন। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটির আরও বিস্তৃতি ঘটান। ট্রেন থেকে নেমে একটি টোটো ধরে চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এখানে এসে যে হোটেলে ছিলাম সেটার নামও শান্তিনিকেতন। আর হোটেলে এসেই মনটা ভালো হয়ে গেল। এসেই শুনলাম মিষ্টি মধুর কোকিলের ডাক, আর চারপাশটাও কি সুন্দর বাগান দিয়ে ঘেরা, ঠিক আমার গ্রামের মতোই। তাই বেশ ভালো লাগছিল। তো হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের আশপাশের দর্শনীয় স্থানগুলি দেখতে। এখানে সমস্ত জায়গাগুলি ঘুরে দেখার জন্য আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর আমাদের টোটাল ভাড়া পড়েছিল 800 টাকার মতো। যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়ল কত বছরের পুরানো গাছগুলি। আর এই বট গাছটা দেখো কত ঝুড়ি নেমেছে গাছটা থেকে। আর এই যে জায়গাটি দেখছো এটির নাম হলো তালধ্বজ। এখানেই বসে কবি লিখেছিলেন আমাদের সেই ছোটবেলার সেই কবিতা। কি মনে পড়ছে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর ওই দেখো দূরে নানা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হলেও এখনও কিন্তু সেই তাল গাছটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর ওই যে দূরে বাড়িটি দেখা যাচ্ছে ওটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে। আর এই জায়গাগুলিও ওনার নামেই সংরক্ষিত, যদিও এখন এটি গভর্নমেন্টের আন্ডারে সব কিছুই। তো গল্প করতে করতে চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান বিশ্বভারতী মিউজিয়াম। এখানে টিকিট মূল্য বড়দের 100 টাকা, আর যদি স্টুডেন্ট আই কার্ড দেখানো যায় তাহলে স্টুডেন্টদের 10 টাকা করে। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে চারপাশটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর সত্যি বলছি, চারপাশে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল, অসম্ভব ভালো লাগছিল। আর মাঝে মাঝে শুধু একটা কথাই মনে হচ্ছিল, কবিগুরুর চরণ স্পর্শ করলাম। আর মিউজিয়ামের ভিতরে যা দেখলাম তা সত্যি প্রকাশ করার মতো আমার ভাষা জ্ঞান নেই। মিউজিয়ামের ভিতরে এক অদ্ভুত নীরবতা, চারিদিকে শুধুই কবিগুরুর ছোঁয়া। কবির ছেলেবেলা থেকে শুরু করে সমস্ত জীবনের নানান কাজকর্ম, ঘটে যাওয়া নানান রকম ঘটনা, তার ব্যবহৃত জিনিস সব কিছুই সংরক্ষিত আছে। এমনকি তার ব্যবহৃত গাড়িটিও এখানে সংরক্ষিত রয়েছে। আর ওই যে মেশিনটি দেখা যাচ্ছে ওটি হলো ছাপা মেশিন। আর যখন ভয়েস দিতে বসেছি আমার এখানে একটি কোকিল এমন সুন্দর ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? আর এখানে একটি বিশাল বড় কাঠগোলাপের গাছ হয়ে আছে, তলা বিছিয়ে কত ফুল পড়ে আছে। তো কুড়িয়ে নিয়ে মায়ের খোঁপায় আটকে দিয়েছিলাম। কেমন লাগছে জানিও তো। আর এই যে বাড়িটি দেখছো এটির নাম হলো শ্যামলী। এখানে যে কটি বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িরই এক একটি আলাদা আলাদা নাম রয়েছে। আর এখানে একটি বড় বেল গাছ দেখলাম, পুরো গাছটায় বেলে একদম ভর্তি হয়ে আছে। আর এই যে গাড়িটি দেখছো এটির নাম হলো উদীচী ভবন। কবিগুরু শেষ বয়সে যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি এই উদীচী ভবনেই ছিলেন এবং শান্তিনিকেতনে শেষ তিনি এই বাড়িটিতেই ছিলেন। তারপর তিনি কলকাতায় চলে যান, আর ফিরে আসেননি। যারা এখনও শান্তিনিকেতন যাওনি, যদি সম্ভব হয় একবার অন্তত এই জায়গাটি থেকে ঘুরে এসো। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে। আর এই যে বাড়িটি দেখছো এটি হলো বিখ্যাত নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। ওখান থেকে এবার আমরা চলে এসেছিলাম সুরডুলের রাজবাড়ি। আর এখানে একটি বিখ্যাত সিনেমার শুটিংও হয়েছিল। প্রায় প্রত্যেকটি পুজোয় যে গানটি ছাড়া শেষ হয় না বললেই চলে, সেই বিখ্যাত ঢাকের তালে গানটির শুটিং এইখানে হয়েছিল। ওখান থেকে এবার চলে এসেছিলাম সোনাঝুরির হাটে, যেটির নাম এর আগে বহুবার শুনেছি। সোনাঝুরির হাটে এসে প্রথমেই মনটা খুশিতে ভরে গেল। ওখানকার যে সমস্ত মহিলারা নাচ গান করেন তারা আমাদের হাত ধরে নিয়ে গেল তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্যে। সত্যি বলতে যারা নাচ শেখে তারা এই কাজটা খুব ভালো করতে পারবে, কিন্তু আমি তো কোনোদিন শিখিনি, তবু ওদের সাথে সেই সময় তাল মেলাতে বেশ ভালো লাগছিল। সোনাঝুরির হাটে এসে দেখলাম কত রকমের হাতে বানানো জিনিস এখানে বিক্রি হচ্ছে।
তো ওখানে ঘুরতে ঘুরতে এবং কেনাকাটা করতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। এরপর আরও অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, তা তোমাদের পরবর্তী ভিডিও শেয়ার করব। আর সোনাঝুরির হাটে কী কী কেনাকাটা করলাম তাও তোমাদের দেখাবো। তো তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফলো করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। নমস্কার।